Call me Dracula, cause all I do is count chips. Your money many, I ain't talking about the mouse trick. These girls running like I just do the bouquet. They know I'm headed to the top like a toupee. Hello. এবং আজকের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো 9ই জানুয়ারি। যারা আমার নতুন দর্শক হিসেবে এই এপিসোডটা দেখার জন্য এসেছো তাদের সবাইকে স্বাগতম। আর যারা আমার পুরনো দর্শক পপ মাস্টার্স, তোমাদের জন্য স্যালুট। আজকে প্রথমেই আমরা আলোচনা করব Cardi B Cardi B কে নিয়ে। অবশেষে আমরা Cardi B এর অনলাইনে কিছু কথা শুনতে পেরেছি তার সফরের ব্যাপারে। প্রথম কথা হলো Cardi B অনলাইনে বলেছে যে তার সফরের বাজেট নাকি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ। Cardi B জানিয়েছে যে Cardi B কয়েকটা নতুন জিনিস যোগ করতে চলেছেন, তাই তার নতুন করে বাজেট বানাতে হবে। আর আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে অবশ্যই এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটা ভালো বাজেট দরকার একটা ভালো সফরের জন্য। যে কথাটা Cardi B নিজে বলেছেন সেটা একবার আমরা শুনে নেব, যেটা হলো আমার সফরের বাজেট কয়েক মিলিয়নের বেশি হয়ে গিয়েছে, আমি তাই আবার নতুন বাজেট তৈরি করছি। এখন হয় টাকা নয় আমি ধার নেব, নয়তো নিজের টাকা থেকে আমাকে কিছু টাকা ঢালতে হবে। তার ওপর অনেক ড্যান্স মুভ আমাকে নতুন করে শিখতে হবে। আমি সত্যিই বাড়ি ফিরতে চাই। লস অ্যাঞ্জেলেসে আমার আর থাকতে ভালো লাগছে না। আমি পুরোপুরি বুঝতে পারছি Cardi B এর এখন কি চলছে, এবং সত্যি কথা বলতে বিয়ন্সেরও হয়তো এই ঘটনাগুলো ঘটে, রিয়ানারও হয় এই ঘটনাগুলো ঘটে, নিকি মিনাজেরও হয়তো এই ঘটনাগুলো ঘটে। সব শিল্পীদেরই এই ঘটনাগুলো ঘটে, কিন্তু আমার মনে হয় যে বাজেটের যে পরিমাণটা সেটা অবশ্যই Cardi B এর জন্য একটুখানি আলাদা, কারণ এত বড় সফরে Cardi B এর আগে কখনো যাননি, যেভাবে রিয়ানা, বিয়ন্সে, নিকি মিনাজ, এমনকি ডোজা ক্যাট ও সফরে গেছে। আমি শোতে যে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে এই গোটা প্রসঙ্গে আমি টাকা আনার বা টাকা পাওয়ার প্রসঙ্গে আমি একটা ছোট পরিকল্পনা আমি Cardi B এর সামনে রাখতে পারি। সেটা হচ্ছে গিয়ে যে যদি Cardi B সিদ্ধান্ত নেয় যে ও ওর ভক্তদের সঙ্গে দেখা করবে এবং কথা বলবে, তার জন্যে সে কিছু টাকা বলতে পারে তাদের দেওয়ার জন্য, এবং অবশ্যই এটা পুরোটা সুপরিকল্পিতভাবে করতে হবে। এবং এই একই জিনিস নিকি মিনাজ করেছিল তার Pink Friday 2 ক্যাক সিটি সফরের জন্য, এবং তাতে অবশ্যই সফরটা তো ভালো হয়ই, তার পাশাপাশি প্রচুর টাকা ঢোকে শিল্পীর নিজের কাছে। সুতরাং এটা একটা ভীষণ ভালো পরিকল্পনা। Cardi B কে আমরা যখন ও ব্রঙ্কসে বেরিয়েছিল ওর অ্যালবাম প্রমোশনের জন্য, কিছু জায়গায় যাওয়ার পরে চরম উত্তেজনা সৃষ্টি হয়, এবং আমি দেখতে চাই যে সেই ধরনের উত্তেজনা বা সেই ধরনের উত্তেজক পরিস্থিতি কি ওর সফরেও আমরা দেখতে পাবো কিনা। সুতরাং ও যদি ওর ফ্যানদের সঙ্গে সরাসরি দেখা করতে চায়, কথা বলতে চায়, জড়িয়ে ধরতে চায়, একটু আলাপ করতে চায়, তাহলে অবশ্যই একটা মিট অ্যান্ড গ্রিট এর ব্যবস্থা করা দরকার। এবং তার ফলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা ভক্ত কিছু টাকা দেবে তাতে অংশগ্রহণ করার জন্য, এবং সেই টাকা থেকে Cardi B কিছু টাকা যোগ করতে পারবে তার সফরে, এবং এটা একটা অত্যন্ত ভালো পরিকল্পনা বলে আমি মনে করি। সুতরাং Cardi get on it, yes, period. আর এর পাশাপাশি Cardi B বলেছেন যে আমি বিয়ন্সে নই, সুতরাং আমার কাছ থেকে একদম অসাধারণ কোনো একটা অনুষ্ঠান আশা করো না। আমার কাছে ওই ধরনের বাজেটও নেই, প্রোডাকশনও নেই, কিন্তু যা আছে সেই সব দিয়ে আমি তোমাদের সামনে একটা ভালো অনুষ্ঠান পরিবেশন করার চেষ্টা করব। আমি খাটতে মরে যাচ্ছি, কিন্তু তাও আমরা প্রচুর মজা করব আমার সফরে। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি যে Cardi B অবশেষে তার নিজের সফর এবং নিজের শৈল্পিক দিকটা নিয়ে খানিকটা কথা বলতে শুরু করেছেন বলতে পারো। আর এই জন্যেই আমি বলি যে সবার সময় সমান যায় না, কিন্তু এই পরিবর্তনটা হওয়া ভীষণ দরকার ছিল। তোমাদের হয়তো মনে থাকবে যে গতকালের পর্বে আমরা আলোচনা করছিলাম স্টেফান ডিক্সকে নিয়ে, এবং স্টেফান ডিক্সের সঙ্গে একটা বিশাল বড় ঘটনা ঘটেছে। সত্যি কথা বলতে স্টেফান ডিক্সের সঙ্গে ঘটনাটা ঘটেনি, ঘটনাটা ঘটিয়েছে ওর সাবেক রাঁধুনির ওপরে, আর এটাতে Cardi B জড়িয়ে পড়ছিল, কিন্তু সেটা হয়তো এখন আর খুব একটা গুরুতর ব্যাপার নয় Cardi Bর জীবনে। আমি জানি না ও নিজের উকিলের সঙ্গে কথা বলেছে কিনা, কিন্তু যাই হোক না কেন আমরা ভীষণ খুশি যে Cardi B এখন আবার তার নিজের সঙ্গীত চর্চা এবং তার নিজের সফরের উপরে মনোযোগ দিচ্ছে। সুতরাং এটা হলো গিয়ে একটা Cardi B আপডেট। এবার আমরা কথা বলবো মেগান দি স্ট্যালিয়নের নতুন পানীয়। ডাঙ্কিন ডোনাটসের সঙ্গে মেগান দি স্ট্যালিয়নের এক নতুন পানীয় মুক্তি পেয়েছে,
ইতিমধ্যেই হ্যাঁ, ডাঙ্কিন ডোনাটস তাদের ম্যাঙ্গো প্রোটিন রিফ্রেশার নিয়ে এসেছে মেগান দি স্ট্যালিয়নের নাম দিয়ে। আমি সত্যি জানতাম না যে এটার মধ্যে একটা প্রোটিন রিফ্রেশার রয়েছে। আর সত্যি কথা বলতে ডাঙ্কিন ডোনাটসের সঙ্গে কখনোই আমি শরীর ভালো রাখা বা শরীরচর্চার কথা আমি মাথায় আনি না। আর আমি সত্যি জানি না, অবশ্যই মেগান দি স্ট্যালিয়নকে দেখতে অসাধারণ। মেগান দি স্ট্যালিয়ন কিছু তার ওজন কমিয়েছে, হয়তো সে খানিকটা শল্যচিকিৎসার সাহায্য নিয়েছে allegedly, কিন্তু মেগান দি স্ট্যালিয়নকে দেখতে অসাধারণ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার মনে হয় যে ডাঙ্কিন ডোনাটস যদি এই একই ধরনের কাজ করতে চাইতো অন্য কোনো একটা খেলোয়াড়ের সঙ্গে, বিশেষ করে মহিলা খেলোয়াড়দের সঙ্গে, যেমন আমি নাম বলছি শেখারি রিচার্ডসন, ইয়াস, শেখারি রিচার্ডসনের সঙ্গে যদি এই ধরনের কোনো একটা কোলাবোরেশন ডাঙ্কিন ডোনাটস করতো, তাহলে বোধহয় একটা বড় কিছু হতে পারতো। কিন্তু ইতিমধ্যেই যারা ডাঙ্কিন ডোনাটসে গেছে এবং এই পানীয়টা কিনেছে তারা বলছে যে ড্রিঙ্কটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, সবাই বলছে যে এই পানীয়টার মধ্যে আমের স্বাদ খুব কম এবং প্রোটিন দুধ এর একটা স্বাদ পাচ্ছে তারা, আর অ্যামক্সিলিনের মতন খেতে। আমি জানি না যেটা কেমন খেতে। তোমাদের যদি মনে হয় যে তোমরা চাও যে আমি ব্যক্তিগতভাবে ডাঙ্কিন ডোনাটসে যাই এবং নিজে কিনে এই পানীয়টা আমি তোমাদেরকে বলবো যে এটা কেমন খেতে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর আমি শেষমেশ এই কথাটাই বলতে চাই যে মেগান দি স্ট্যালিয়ন, কার্ডি বি ইতিমধ্যেই সফরে যেতে চলেছে। তোমার নতুন অ্যান্থোলজি তুমি প্রকাশ করতে চাইছো, আমি চাই এবার একটু তোমারও গান নিয়ে কথা বলতে। সুতরাং তুমি যদি একটুখানি অনলাইনে এসে তোমার গান, তোমার সঙ্গীত চর্চা, তোমার কি পরিকল্পনা রয়েছে এই নতুন অ্যান্থোলজির প্রজেক্টটা নিয়ে কথা বলতে চাও, যদি তুমি এই ব্যাপারগুলো নিয়ে, আমি সবার আগে ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। সুতরাং মেগান দি স্ট্যালিয়ন, get on it. Yes. এবার আমরা কথা বলবো নিকি মিনাজকে নিয়ে, বারবি, it's Barbie if you still in doubt. আমি বলতে চাই যে সবাই এখন বার্বসদের জন্য এখন পোয়াবারও, কারণ বার্বসরা বলছে যে নিকি মিনাজ তার ভেন্ডিকেশন পেয়েছে, সেজা পেয়েছে তার কর্মফল। তোমরা হয়তো জানো যে কয়েকদিন আগে TDEর ম্যানেজার এবং নিকি মিনাজের মধ্যে একটা ছোট বচসা ঘটে। সেই ব্যাপারটা নিয়ে আমি এখানে বিশেষ করে আলোচনা করব না, সেই আলোচনাটা সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গ। কিন্তু যেটা ঘটেছে সেটা হলো গিয়ে যে সেজা এবং ডোচির গান বিলবোর্ড হট 100 চার্ট করেনি। এই প্রসঙ্গে আমি বিশেষ করে কোনো কথা বলবো না, কারণ আমি আলোচনাটা আগেও করেছি, মানে এই গানটা বিলবোর্ডে ঢোকার মতো গান নয়। কিন্তু এটা যদি হঠাৎ করে একটুখানি ফেওলা পায় allegedly, তাহলে হয়তো এটা একটুখানি উপরে উঠতে পারে, বাবলিং আন্ডারে ঢুকতে পারে কমপক্ষে, এটা আমার ধারণা। আমি জানি না যে এটা আদৌ উপরে উঠবে কিনা বা এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে, কারণ ব্যাপারটা এমন নয় যে সেজার গান বিলবোর্ডে ঢুকবে না, এটা শুধুমাত্র ডোচির সমস্যা। আর ডোচির সঙ্গে নিকি মিনাজের আপাতত কোনো গন্ডগোল ঘটেনি, সুতরাং এটার সাথে নিকি মিনাজকে জড়ানোর কোনো মানে হয় না বলে আমি মনে করি। এবার আমরা কথা বলবো রিয়ানাকে নিয়ে। হ্যাঁ, বিলিয়নিয়ার রিয়ানা, ইয়েস, রিয়ানা রবিন ফ্যান্সি। রিয়ানার 103 মিলিয়ন মান্থলি লিসনার ছাড়িয়ে গেছে স্পটিফাইতে। রিয়ানা 2015 পর থেকে কোনো মিউজিক প্রজেক্ট প্রকাশ করেনি। 2015, বন্ধুরা তোমরা ভাবতে পারছো, রিয়ানা একটা লেজেন্ড, রিয়ানা একটা সঙ্গীতের কিংবদন্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রিয়ানা হয়তো অবসর গ্রহণ করতে চায়, কিন্তু পুরোপুরি গ্রহণ করতে পারছে না অবসর, কারণ অবশ্যই মাথার উপরে জেইজি বসে আছে allegedly। কিন্তু রিয়ানা যদি মিউজিকে ফিরে আসে, তাহলে অনেক ভক্তরা বলছে যে খুব একটা ভালো সঙ্গীত হয়তো ও আর বানাতে পারবে না। আমি খানিকটা মনে করি যে এটার মধ্যে খানিকটা সত্যি রয়েছে, খানিকটা মিথ্যা রয়েছে। আমি তোমাকে বলছি কেন, কারণ রিয়ানার শেষ অ্যালবাম অ্যান্থাই বানাতে ওর 2 বছরের গবেষণা লেগেছে। 2 বছরের গবেষণা, 2 বছরের মিক্সিং, 2 বছরের প্রোডাকশন, 2 বছরের ইঞ্জিনিয়ারিং, আর তারপরে আমরা রিয়ানার অ্যান্থাই পেয়েছি, যেটা একটা দুর্বিষহ রিলিজ ছিল। তোমরা যদি 2015-তে রিয়ানার অ্যান্থাই এর ব্যাপারে কোনো কিছু জেনে থাকো, ও ভগবান, মানে আমি যদি রিয়ানা হতাম আমি আমার মাথার চুল ছিঁড়ে ফেলে দিতাম। মানে এত গন্ডগোল হয়েছিল রিলিজটা নিয়ে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর সেই প্রসঙ্গে আমি একটা ছোট ভিডিও বানিয়েছি রিয়ানার অ্যান্থাই অ্যালবামটা নিয়ে, সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখতে পারো। হয়তো একদিন আমি ওই ভিডিওটা হয়তো আমি একদিন ইনস্টাগ্রামে পোস্ট করবো, আমি জানি না। কিন্তু রিয়ানার অ্যালবাম নিয়ে আমি চাই যেন রিয়ানা নতুন সঙ্গীত তৈরি করে, আমি চাই রিয়ানার একটা নতুন প্রজেক্ট দেখতে শুনতে। ভিজুয়াল অ্যালবাম যদি বানায় আমি ভীষণ খুশি হব।
বিশেষ করে এখন ও সদ্য মা হয়েছে আবার নতুন করে। আর সেই জন্যে আমি ওর দৃষ্টিভঙ্গিটা দেখতে চাই যে ও এখন কীভাবে প্রেমের ব্যাপারে ভাবে, কীভাবে ওর সম্পর্কটা পরিস্ফুটিত হচ্ছে নতুন করে এইসআপ রকির সঙ্গে, কীভাবে ওর কাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছে, এই সমস্ত ব্যাপারে আমি জানতে চাই। ওর মাতৃত্ব কীভাবে উপভোগ করছে, এই ব্যাপারগুলো আমি শুনতে চাই, জানতে চাই। এবং আমি চাই যেন রিয়ানা তার যে ওয়েস্টবারি রোডের যে প্রোডাকশন হাউস রয়েছে তার সাথে নিকি মিনাজের যে হ্যাভি ওয়ানেড রেকর্ড লেবেল রয়েছে সেটা যেন ওরা একসাথে কোনো কিছু করার একটা চেষ্টা করে। কারণটা আমি বলছি, রিয়ানার নেটওয়ার্থ এখন নিচে নামছে। হ্যাঁ, বিয়ন্সের লেটেস্ট আপডেট ফোর্বসে যেটা আমরা পেয়েছি সেটা হলো গিয়ে বিয়ন্সে এখন শীর্ষস্থানীয় কৃষ্ণাঙ্গ সঙ্গীত শিল্পী মহিলাদের দিক থেকে, এবং রিয়ানা বিয়ন্সের ধারে কাছে নেই। হ্যাঁ, আর আমি জানি যে রিয়ানার নেটওয়ার্থ আবার উঠবে। ও যদি নতুন কোনো একটা প্রোডাক্ট রিলিজ করে হয়তো ওর নেটওয়ার্থ সাথে সাথে আবার উপরে উঠে যাবে। কিন্তু আমার মনে হয় যে সঙ্গীতের দিক থেকে এবং বিজনেস ওনারশিপ এবং রেকর্ড লেবেলসের দিক থেকে রিয়ানা এবং নিকি মিনাজ যদি পরস্পরকে একটুখানি সাহায্য করতে পারে তাহলে খুব ভালো হয়। কারণ শুধুমাত্র আমি এই কারণে বলছি না যে ওদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে, আমি এই কারণে বলছি যে ওরা দুজনেই, রিয়ানা বেজেন ও বারবেডাসের মেয়ে আর নিকি মিনাজ জারিয়ান, সুতরাং দুজনেই আইল্যান্ড গ্যাল। আর ওদের মধ্যে একটা ভীষণ ভালো সম্পর্ক রয়েছে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? মানে শৈল্পিক দিক থেকে বা ইন্ডাস্ট্রির দিক থেকে যদি তুমি বলো একটা ভালো সম্পর্ক রয়েছে, অবশ্যই সেটা তো রয়েছেই। ওরা দুজনকে ভীষণ সম্মান করে, কিন্তু তার বাইরেও ওরা মানুষ হিসেবে অনেকটা সময় একসঙ্গে কাটায়। 2 বছর আগে আমি দেখেছিলাম যে রিয়ানা হঠাৎ করে নিকি মিনাজের বাড়িতে চলে যায়, আর আমি ভীষণ খুশি হয়েছিলাম সেই হঠাৎ করে ওদের একসাথে গল্প করার যে ভিডিওগুলো আমরা পেয়েছি সেটা দেখে, কারণ আমি ওদের ভীষণ ভালোবাসি। আর এই প্রসঙ্গে আমি এটাই বলতে চাই যে রিয়ানা এবং নিকি মিনাজ যদি একসঙ্গে ওদের প্রোডাকশন হাউস এবং রেকর্ড লেবেল মিলিয়ে কোনো কিছু একটা করার চেষ্টা করে তাহলে নিকি মিনাজেরও খুব উপকার হয়। কারণ আমরা এখনো পর্যন্ত নিকি মিনাজ নেটওয়ার্ক সম্পর্কে কোনো কিছু জানি না। ইতিমধ্যেই নিকি মিনাজের প্রচুর আইনি ব্যবস্থার মধ্যে, প্রচুর গন্ডগোলের মধ্যে নিকি মিনাজ জড়িয়ে রয়েছে, এবং শুধুমাত্র নিকি মিনাজই নয়, তার স্বামীও জড়িয়ে রয়েছেন কেনেথ প্যারি। আর এই ব্যাপারগুলোর মীমাংসা হতে হয়তো কয়েকটা বছর সময় লাগবে, কিন্তু আমি চাই বিয়ন্সে, রিয়ানা এবং নিকি মিনাজ R&B কে একসঙ্গে উপরে উঠতে দেখতে চাই আমি ওদের নেটওয়ার্থের ভিত্তিতে। আর যদি ওরা এতটা উপরে উঠতে পারে তাহলে সত্যি সার্বজনীনভাবে আমরা আলোচনা করতে পারবো যে এই 2020-র দশকে, যদিও আমি মনে করি যে বিয়ন্সে অনেক বছর আগেই বিলিয়নিয়ার হয়ে গেছে, শুধুমাত্র এখন আমরা ফোর্বসের আপডেট পেয়েছি। কারণ ভ্লাড টিভিতে ম্যাথিউ নেওলস, বিয়ন্সের বাবা, অনেকদিন আগেই ব্যাপারটা নিয়ে কথা বলেছিল। আর যদিও বা এখন আমরা ব্যাপারটা সম্পর্কে জানতে পারছি, আমি বলবো যে আমার মনে হয় যে যারা উঠতি তারকা, বিশেষ করে যারা মহিলা, তারা একটা নতুন স্বপ্ন দেখতে পারবে। মানে তারা একটা নতুন সম্পর্ক যদি তৈরি করতে পারে তাদের সহকর্মীদের সঙ্গে, যারা এতটা তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কাজ করছে এবং গান করছে এবং তাদের শৈল্পিক দিকটাকে উপভোগ করছে, তারাও হয়তো কোনো একদিন নিকি মিনাজ, বিয়ন্সে, রিয়ানার মতন জায়গায় যেতে পারবে। শুধুমাত্র শৈল্পিক দিক থেকেই নয়, বিজনেসের দিক থেকে, ওনারশিপের দিক থেকে। তো এই ধারণাটা ভীষণ আমার কাছে স্বপ্নময়। আর আমি ভীষণ খুশি হই যখনই আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি, কারণ আমি সত্যি চাই মহিলাদের যেন একটা দখলদারি থাকে হলিউডে, মিউজিকে। আর এই যে ব্যাপারটা এখন ঘটছে, পরিবর্তন আসতে তো অনেকটা সময় লাগে, কিন্তু যেহেতু এই ব্যাপারটা আস্তে আস্তে আসছে, আমি ভীষণ খুশি হয়েছি। আমরা এবার কথা বলবো ট্রিশা পেরেজকে নিয়ে। হ্যাঁ, ট্রিশা পেরেজ বিটলজুস এর ব্রডওয়ে প্রোডাকশনে কিছুদিন কাজ করছিলেন। এখন তিনি জানিয়েছেন, দি আইকনিক ট্রিশা পেরেজ তার বক্তব্য হলো, আমি কখনো নিজেকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে মনে করিনি। যতক্ষণ না আমার বাচ্চা হয়েছে আমি বুঝতে পারিনি যে তাদের বড় হওয়ার সময় এই দুনিয়াটা কতটা বদলে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। আর আমি যদি কোনোদিনও রাজনীতিতে ঢুকি তাহলে আমার স্লোগানটা খানিকটা এরকম হতে পারে, ক্যালিফোর্নিয়া আরও ভালো হতে পারতো, ক্যালিফোর্নিয়া could be good। ব্যক্তিগতভাবে আমি চাই না ট্রিশা পেরেজকে পলিটিক্সে ঢুকতে, কারণ ও ভীষণ মজাদার। আমার ট্রিশা পেরেজকে ভীষণ ভালো লাগে। আমি ওকে প্রচণ্ড পরিমাণে উপভোগ করি ইউটিউবে। আমি এখন ওর মুখবাং দেখি, আমি এখনো ওর পডকাস্ট দেখি। যেহেতু ও সদ্য মা হয়েছে, তাই আমি মনে করি যে এই ব্যাপারগুলো একসাথে এত কিছু করার কোনো দরকার নেই। আর সেই জন্যে আমি বলবো ট্রিশা পেরেজকে এখন বসে থাকতে।
এবার আমরা কথা বলবো বিলবোর্ড হট 100 এর জানুয়ারি 10th এর প্রেডিকশনস নিয়ে। হ্যাঁ, বিলবোর্ড হট 100 এ টেইলর সুইফটের প্রত্যাবর্তন বলছে সম্ভব। জানুয়ারির 10-এ টেইলর সুইফট দ্য ফেট অফ অফেলিয়া টানা নবম সপ্তাহে প্রবেশ করতে চলেছে বিলবোর্ড হট 100 এর শীর্ষে। আর এটা যদি সম্ভব হয় তাহলে টেইলর সুইফট নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছেন। এটি এখন তার সবচেয়ে দীর্ঘস্থায়ী নাম্বার 1 গান হতে চলেছে অ্যান্টি হিরোকে ছাড়িয়ে গিয়ে। তোমরা বুঝতে পারছো এটার মধ্যে কতটা মজার ব্যাপার রয়েছে, বিশেষ করে সুইফটিজদের জন্য। আমি সত্যিই ভীষণ খুশি সুইফটিজদের জন্য, লাইক সিরিয়াসলি ইয়াস। আর তার পাশাপাশি আমি যদি একবার চার্টের দিকে একবার তাকাই তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এটা 1 নম্বরে আসতে চলেছে দ্য ফেট অফ অফেলিয়া টেইলর সুইফটের গান। 2 নম্বরে উঠে চলেছে গোল্ডেন হান্টার এক্স, ঠিক আছে। 3 নম্বরে আছে ও মাই গড অর্ডিনারি অ্যালেক্স ওয়ারেন। সত্যি কথা বলতে আমার অ্যালেক্স ওয়ারেনকে খুব ভালো লাগে। ও একসময় গৃহহীন ছিল, সত্যি কথা বলতে। ওর যে খামাপ, ও একটা তারকা হিসেবে এতটা যে পরিশ্রম করে ভাবতে পারিনি। আর ও হাইপ হাউস এরও মেম্বার ছিল, সুতরাং ওটা একটা পুরো অন্য গল্প। কিন্তু আমার এই গানটা খুব একটা ভালো লাগে না, সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। কিন্তু ঠিক আছে, অ্যালেক্স ওয়ারেনকে আমি ভীষণ সম্মান করি, সুতরাং ঠিক আছে। 4 নম্বরে আছে অলিভিয়া ডিনার ম্যান আই নিড, ইয়াস। 5 নম্বরে রয়েছে এলা ল্যাংলির চুজ ইন টেক্সাস, ভীষণ ভালো গান। 6 নম্বরে রয়েছে ফোল্ডেড কেইলানির, কেইলানি ও মাই গশ। কেইলানির একটা নতুন অ্যাকুস্টিক পারফরমেন্স ও করেছে আমার মনে হয় স্পটিফাই এর সঙ্গে। আর ওর একটা ভিডিও রয়েছে, যদি সেটা আমি খুঁজে পাই তাহলে আমি ওই ভিডিওটার একটা ছোট রিভিউ দেব। কিন্তু সেটা যদি না হয় বা সেটার উপরে যদি একটা বিশাল বড় কপিরাইটের কোনো ব্যাপার থাকে তাহলে হয়তো আমি সেটার ব্যাপারে শুধুমাত্র আলোচনা করবো তোমাদের সাথে, ঠিক আছে। আর তারপরে রয়েছে ব্যাক টু ফ্রেন্ডস সাম্বারের 7 নম্বরে। 8 নম্বরে রয়েছে ওপোলাইট, এটাও টেইলর সুইফটের গান, সুতরাং শীর্ষ 10-এর 2টো গান টেইলর সুইফটের। 9 নম্বরে রয়েছে ম্যাট লিওন থমাসের আইকনিক। আর 10 নম্বরে রয়েছে ডেইজিজ জাস্টিন বিবারের। এটা হলো আজকের পপ স্লেভের নতুন এপিসোড। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো। আজকের মতন এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। শনিবারের যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটাতে হয়তো আমি আলোচনা করব উইল স্মিথের বিরুদ্ধে আনা মামলাটা নিয়ে, কারণ ওইদিকে চরম গন্ডগোল শুরু হয়েছে। আর ওই ব্যাপারগুলো নিয়ে আমাকে একটুখানি কথা বলতেই হবে, সুতরাং তোমাদের সঙ্গে আমি সেই কথাগুলো নিয়ে আলোচনা করব বিশদে। আর অবশ্যই রোজকার মতো আমি তোমাদের সবার কাছে ভীষণ কৃতজ্ঞ, তোমরা যেভাবে আমার ভিডিওস দেখছো এবং আলোচনা করছো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করছো। আর আমি ভীষণ খুশি ব্যাপারটা নিয়ে। যেটা আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে অবশ্যই স্টে ইন স্কুল। আর তার পাশাপাশি আমি প্রায় 7 থেকে 10 মাস হলো হয়তো আমি ভিডিওস বানাচ্ছি, আর এতটা সাড়া আমি কোনোদিনও পাইনি। সুতরাং বাংলাদেশের পপ মাস্টার্সদের, ভারতের পপ মাস্টার্সদের, পাকিস্তানের পপ মাস্টার্সদের, নেপালের পপ মাস্টার্সদের, টিমর লেস্টের পপ মাস্টার্সদের, ফিজির পপ ও মাই গশ, লাইক ফিজি, যারা ফিজি থেকে আমার ভিডিওস দেখেছে, আমি আপ্লুত। আমি কোনোদিনও ভাবিনি যে এত দূর পর্যন্ত আমার ভিডিওস পৌঁছাবে। সুতরাং আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তোমাদের কতটা ভালোবাসি। আর আমি সত্যি তোমাদের জন্য বড় কিছু একটা করতে চাই কোনো একদিন। যদি আমি কোনোদিনও ইউটিউবে সত্যি জানি লাইক লিটারালি কোনোদিনও হবেই না কিন্তু আমি তোমাদের মধ্যে কাউকে একটা স্কলারশিপ দিতে চাই। আমার কাছে পড়াশোনা ভীষণ গুরুত্বপূর্ণ, রিসার্চ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা যদি উচ্চশিক্ষায় পড়াশোনা করতে চাও, যদি টাকা পয়সা দরকার হয় বা না হয় মেরিটের ভিত্তিতে, কৃতিত্বের ভিত্তিতে, আমি তোমাদেরকে একদিন হয়তো একটা স্কলারশিপ তোমার ইউনিভার্সিটিতে বা স্কুলে আমি দিতে চাই। সুতরাং দেখা যাক সেটা কোনোদিন হয় কিনা। কিন্তু অবশ্যই পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। আজকের জন্য এতটুকুই। আর stay in school, you guys, please graduate, get that degree, yes.